হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। ইন্ডিয়ান পলিটির প্র্যাকটিস সেট 2তে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমাদের পার্ট 1-এর ভিডিওটি যারা দেখোনি তোমরা চাইলে দেখে নিতে পারো। সো আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে মেনশন করা রয়েছে, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডেসক্রাইবড অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। অনেকবার প্রশ্নটি চলে এসেছে, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া কাকে বলা হয়। সো পার্ট 3 যেখানে ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে মেনশন করা আছে তাকে ম্যাগনা কার্টা বলা হয়। ইন্ডিয়ান পলিটির ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড আর্টিকেল থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং প্রত্যেকটি আলাদা আলাদা এক্সামে তার যে কালেকশনটা সেই কালেকশনটা তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাবে। সো এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পরপর করে প্রত্যেকটি এখানে পার্ট মেনশন করা রয়েছে, সবকটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড টেরিটরি 1 থেকে 4, পার্ট 2 সিটিজেনশিপ 5 থেকে 11, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিপিএসপি। দেখো সব কিছু স্মার্ট স্টাডি দিয়ে করলে আমরা তাড়াতাড়ি পড়াশোনা করতে পারি। দেখো আমাদের প্রত্যেকেরই হয়তো কখনো না কখনো জীবনে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস গুলিয়ে যায়। তো ডিপিএসপি 1, 2, 3, 4, তো ডিপিএসপি আছে পার্ট 4-এ আর ফান্ডামেন্টাল ডিউটিস আছে পার্ট 4A-তে। ঠিক আছে, পার্ট 4A-তে। এবং এই যে 4A, এই 4A-টাই হচ্ছে 51-এর এ, এখানেও এ, এখানেও এ। হোপফুলি ব্রেনের মধ্যে রিটেনশন করার একটা কনসেপ্ট দিতে পারলাম। নেক্সট এখানে পার্ট 15 ইলেকশন, খুব ইম্পর্ট্যান্ট আমাদের। ইমার্জেন্সি প্রভিশন 18, 20 হচ্ছে অ্যামেন্ডমেন্ট। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, বাট এই জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেমন 9 পঞ্চায়েত, 9A মিউনিসিপ্যালিটি, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি পিডিএফসগুলো অ্যাক্সেস করার হয় তাহলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। নেক্সট এখানে লেখা রয়েছে হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল। তো কথাটাকে খেয়াল রাখতে হবে, এখানে মেনশন করা রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, স্টেটের কথা বলা রয়েছে। এবার এখানে দেখো মেনশন হচ্ছে হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ দি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল। তো আমাদেরকে কয়েকটা কনসেপ্ট সম্পর্কে আমি যদি তোমাদেরকে বলি, তো প্রেসিডেন্ট এবং গভর্নর বিভিন্ন কিছু অ্যাপয়েন্টমেন্ট করে থাকে। এবার যেহেতু এখানে স্টেট রয়েছে তাই আমাদের কি মনে হতে পারে যে আচ্ছা তাহলে এখানে হয়তো আমাদের সমস্ত কিছুই যে কানেক্টিভিটি রয়েছে সেটি গভর্নরকে দিয়ে হবে, বাট সব সময় যে সেটা হবে এরম কিন্তু নয়। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রিবিউনাল, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের কিন্তু আর্টিকেল আছে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের আর্টিকেলটা আমাদের মনে রাখতে হয়, যেটি পরীক্ষাতে আসতে পারে 323-এর এ, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল। এবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল এখানে কে অ্যাপয়েন্টমেন্ট করেন, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালকে অ্যাপয়েন্টমেন্ট করেন প্রেসিডেন্ট। খুব ইম্পর্ট্যান্ট এবং সুন্দর একটা প্রশ্ন, যেটি কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যেতে পারে। তো প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ পাওয়ারের থ্রু দিয়ে অনেক অনেক আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। বাট এই যে অ্যাপয়েন্টমেন্টটা হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের, তো সেক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অবশ্যই কনসালটেশন উইথ দি গভর্নর হয়ে থাকে, গভর্নরের কনসালটেশন ছাড়া হয় না। ইন্টারেস্টিং কোশ্চেন হয়ে গেল তাই না? তো প্রেসিডেন্ট এখানে প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট করেন, অ্যাটর্নি জেনারেলকে করেন, ক্যাগকে করেন, চিফ ইলেকশন কমিশনার, আদার ইলেকশন কমিশনারকে করেন, ইউপিএসসির মেম্বারদেরকে করেন, গভর্নরদেরকে করেন, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দি ফিনান্স কমিশনেরও করেন। তাহলে এখানে কথাটা স্টেট লেখা থাকলেও আমাদের উত্তরটা প্রেসিডেন্ট হয়ে গেল, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যায়। নেক্সট হচ্ছে দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইলেক্টেড বাই। স্পিকারকে ইলেকশন আমরা কার থ্রু দিয়ে দেব, তো স্পিকারের এখানে ইলেকশন মেম্বার অফ লোকসভার থেকে হয়ে থাকে। এবার স্পিকার এই যে যিনি রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এখানে হোল্ড করে থাকেন। লোকসভার মেম্বারদের দ্বারা এখানে স্পিকারের ইলেকশন হয়। জিভি মাভালাঙ্কার এবং অনন্তস্বামী আয়াঙ্গার, তারা ছিলেন প্রথম স্পিকার এবং প্রথম ডেপুটি স্পিকার, খুব ইম্পর্টেন্ট রেসপেক্টিভলি। এবং ডেট অফ ইলেকশন অফ লোকসভা স্পিকার, দিস ইজ another important point, date of election of Lok Sabha speaker is fixed by the president of India. লোকসভা স্পিকারের ইলেকশনের যে ডেট সেটি ফিক্সড করা হয় কার দ্বারা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটি হচ্ছে গিয়ে এই যে প্রেসিডেন্ট এই যে লোকসভা স্পিকারের ডেটটিকে ফাইনাল করলেন, তা কিন্তু স্পিকারের কিন্তু কোনো ওথ অফ অফিস নেই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্পিকারের কিন্তু কোনো ওথ অফ অফিস নেই। স্পিকার অফ লোকসভা যদি বলা হয় অ্যাপয়েন্টেড বাই,
স্পিকার অফ লোকসভা অ্যাপয়েন্টেড বাই, অবশ্যই মেম্বার অফ লোকসভার দ্বারা অ্যাপয়েন্টেড হয়, কিন্তু এখানে লোকসভার অ্যাপয়েন্টমেন্টের পরবর্তী টাইমে, লোকসভার মেম্বারদের অ্যাপয়েন্টমেন্টের পরবর্তী টাইমে এরা কিন্তু সিম্পল মেজরিটি দ্বারা অ্যাপয়েন্টেড হয়। সিম্পল মেজরিটি, এগুলো রিলেটেড পয়েন্ট, তোমরা চাইলে নোট করে নিতে পারো। সিম্পল মেজরিটি দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকেন, এবং এই যে ডেপুটি স্পিকার অফ লোকসভা যিনি রয়েছেন, তিনি আবার স্পিকারের দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। ডেপুটি স্পিকার অফ লোকসভা ইলেকশন এবং আমাদের এদের যে প্রসেস, সেই প্রসেসটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোকে ডিটেলে আরও মানে গভীরে গিয়ে, WBCS মেন্সের জন্য তো অবশ্যই গভীরে গিয়ে এগুলিকে পড়তে হয়। আর লাস্ট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট আমি বলতে পারি, তো এক্ষেত্রে 93 হচ্ছে লোকসভা স্পিকারের আর্টিকেল। নেক্সট এখানে দ্য লোকসভা সেক্রেটেরিয়েট কামস আন্ডার দি ডিরেক্ট সুপারভিশন অফ, লোকসভার যে সেক্রেটেরিয়েট যিনি রয়েছেন তিনি কার সুপারভিশনে ডাইরেক্টলি থাকেন? তো লোকসভার যিনি সেক্রেটেরিয়েট রয়েছেন তিনি স্পিকার অফ লোকসভার ডাইরেক্ট সুপারভিশনে থাকেন। দ্য রাজ্যসভা শুড রিটার্ন দ্য মানি বিল অর ফিনান্স বিল টু দি লোকসভা উইদিন হাউ মেনি ডেজ, যেখানে লোকসভা আইদার তাদের যে রেকমেন্ডেশনস আছে অ্যাকসেপ্ট করতে পারে অথবা রিজেক্ট করতে পারে। সো খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, 14 ডেজ। আমরা জানি যে মানি বিল এটিতে একমাত্র অধিকার আছে কার? মানি বিলে অধিকার আছে, আমরা বলতে পারি মানি বিলে এক্ষেত্রে লোকসভার, ঠিক আছে? রাজ্যসভার এখানে কোনো হাত নেই। বাট এখানে একটা স্টেটমেন্ট ইম্পর্টেন্ট, মানি বিল যখন রাজ্যসভার কাছে যায়, এমনটি নয় যে রাজ্যসভা তাতে রেকমেন্ডেশন করতে পারে না। ভালো করে শুনবে, রাজ্যসভা তাতে চাইলে রেকমেন্ডেশন করতেই পারে। এবার পয়েন্টটা হচ্ছে, এই যে রেকমেন্ডেশনটা করা হলো সেটা আবার লোকসভার কাছে যায়। যদি লোকসভা মনে করে এই রেকমেন্ডেশনটাকে অ্যাপ্রুভ করবে তাহলে করতে পারে, আদারওয়াইজ রিজেক্ট করে লোকসভা যেটা নিজে আগে থেকে বলেছিল সেটাকে নিয়ে এগোতে পারে। এবার এই যে মানি বিলটা যে গেল, এবং মানি বিলটা এখানে রাজ্যসভা থেকে কতদিনের মধ্যে বাপাস আসতে হবে, ফেরত আসতে হবে? সো ইটস 14 ডেজ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 14 ডেজ। এবং মানি বিলের যে আর্টিকেল সেটা হচ্ছে 110। ফাইনাল ডিসিশন মানি বিলকে নিয়ে যদি আমরা বলি যে মানি বিল, ওয়েদার দ্য মানি বিল ইজ আ বিল অর নট ফাইনালি ডিটারমাইন্ড বাই, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এগেইন স্পিকার অফ লোকসভা। মানি বিলকে নিয়ে আমরা যদি বলি ইন্ট্রোডিউসড করা হয় কার দ্বারা? ঠিক আছে, তো ইন্ট্রোডিউসড করা হয় এখানে লোকসভাতে, এবং মানি বিলে প্রিয়র রেকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট এটি ইন্ট্রোডিউসড হয়। ইম্পর্টেন্ট ডেটাগুলো আমরা পেয়ে গেলাম। আর ড্যাশ ক্যান অনলি বি ইন্ট্রোডিউসড ইন লোকসভা, তো খুবই স্বাভাবিকভাবে ড্যাশ, এখানে আমরা যেটা বলছি এতক্ষণ ধরে যেটা পড়লাম, মানি বিল একমাত্র লোকসভাতে এখানে ইন্ট্রোডিউস হতে পারে। নেক্সট কোশ্চেন এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি বলা হচ্ছে, হু অ্যামাং দ্য ফলোয়িং হেডেড দ্য 9 জাজেস কনস্টিটিউশনাল বেঞ্চ দ্যাট ডিক্লেয়ার্ড রাইট টু প্রাইভেসি অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। রাইট টু প্রাইভেসি এখানে আমাদের ফান্ডামেন্টাল রাইট, কোন কমিটির রেকমেন্ডেশন এখানে বলা হয়েছে? JS খেহার কমিটির রেকমেন্ডেশনে রাইট টু প্রাইভেসিকে আমাদের ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছে। রাইট টু প্রাইভেসি ফান্ডামেন্টাল রাইট, এটি কোথায় আছে? অ্যাকর্ডিং টু আর্টিকেল 21। এবং এই যে JS খেয়ার এই যে কমিটি, এই কমিটি রেকমেন্ডেশন দিয়েছে 2017-তে। বোথ ডেটা ইম্পর্টেন্ট, লাস্ট ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের WBCS মেন্সের কোশ্চেন পেপার যদি দেখো, প্রায় 10খানা কোশ্চেন আমাদের চলে এসেছে এই কেস ল থেকে। সো স্টাডি করতে হবে, বাট লজিক্যালি স্টাডি করতে হবে, কোনটা পড়বো কোনটা পড়বো না, পড়ার জন্য তো অনেক কিছুই আছে। তো আর্টিকেল 21 যেখানে ফ্রিডম গ্যারান্টেড থাকে, এবং পার্ট 3 অফ আওয়ার কনস্টিটিউশনে এখানে রাইট টু প্রাইভেসিকে অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছে। Which constitutional provision enables the central government to provide reservation in job educational institution for the weaker section of the society? তো যখনই রিজার্ভেশন নিয়ে কথা হচ্ছে তো ইটস 16, এবং রাইট টু ইকুয়ালিটির পার্ট 14, 15, 16, 17, 18 রাইট টু ইকুয়ালিটি তার মধ্যে রয়েছে। নেক্সট, ইফ আ 12-year-old child is working in a factory without his or her will, it is a violation of article. যদি
তার এখানে ইচ্ছার বিরুদ্ধে তাকে এখানে কাজ করানো হয়, তাহলে তাকে কি করা হচ্ছে? এক্সপ্লয়টেশন করা হচ্ছে, এবং তার যে এক্সপ্লয়টেশন করা হচ্ছে সেটা তার জীবনে 23 এবং 24 নম্বর আর্টিকেলকে নষ্ট করছে। এবার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23 এবং 24, দেখো এখানে আমরা অনেক সময় ভুলে যাই, মানে কি পড়তে হবে কি পড়তে হবে না, বা পড়েও মনে রাখতে পারি না। কিভাবে মনে রাখবে? দেখো, নো চাইল্ড বিলো দ্য এজ অফ 14 ক্যান বি এমপ্লয়েড, এটা তো মাইন্ডে থাকে যে 14 বছরের নিচের বাচ্চাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না, বাট এটা ভুলে যাই যে এই আর্টিকেলটা কোথায় আছে। চিন্তার ব্যাপার নেই, এটা 24 আর এটা 14, দুটোতেই 4 আছে, বাস মিলে গেল হিসাব। তো ছোট্ট ছোট্ট ট্রিক্সের মাধ্যমেও কিন্তু পড়াশোনা করে ফেলতে হয়, যাতে মাইন্ডে বেশি চাপ না পড়ে, রিটেনশন ক্যাপাসিটিটা ভালো থাকে। সো আর্টিকেল 23 হিউম্যান ট্রাফিকিং, ফোর্স লেবার, বেগার প্রহিবিটেড। আর্টিকেল 24-এ এখানে 14 বছরের নিচের বাচ্চাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ফ্রিডম অফ রিলিজিয়ান রয়েছে 25 থেকে 28-এর মধ্যে, এবং যার মধ্যে 26 নম্বরটা হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার্সকে নিয়ে কথা বলে, আর 27 নম্বরটা পেমেন্ট অফ ট্যাক্সেসকে নিয়ে কথা বলে। প্রচুর বার পরীক্ষাতে এসেছে, নোট ইট ডাউন। নেক্সট, in addition to the Chief Election Commissioner, 2 other Chief Election Commissioner were appointed in Election Commission first time. তো প্রথমবার ইলেকশন কমিশনের সাথে আরও 2 জন মেম্বার অ্যাড হয়েছে, কোন সালে? ইটস 1989। ইলেকশন কমিশনকে নিয়ে যদি কথা বলা হয়, পার্ট 15 324 থেকে 329, এটি একটি মাল্টি মেম্বার বডি। এটি এস্টাবলিশ করা হয়েছে 25শে জানুয়ারি 1950। অ্যাপয়েন্টমেন্টকে দেয় প্রেসিডেন্ট। কোয়ালিফিকেশন দরকার না। রেজিগনেশন কাকে দেয়? প্রেসিডেন্টকে। রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, হ্যাঁ। টেনিওর কি? 6 বছর 65 বছর। কন্ডাক্ট কি করে? ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন ইন আওয়ার কান্ট্রি। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে ক্যাগকে নিয়ে কথা বলে। এবার দেখো, ডিস্টিংক্ট পজিশন অফ ক্যাগ, ক্যাগের আর কিছু বলেনি, ক্যাগের আবার অনেক কিছু হয়, ঠিক আছে, রিপোর্ট, পাবলিশন, তো ওসব কিছু বলেনি। তো ক্যাগকে নিয়ে কথা বলা হয় 148-এ। সো 148 থেকে 151 ক্যাগকে নিয়ে কথা বলা হয়। এখানেও টেনিওর 665, ওথ দেওয়া হয় প্রেসিডেন্টের দ্বারা। এখানে ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট, ওথ, ডিফারেন্ট আলাদা কন্ডিশন নিয়ে 148-এ বলা রয়েছে। 149-এ ডিউটি পাওয়ারকে বলা রয়েছে। এখানে গিরিশচন্দ্র মুর্মু রয়েছেন ক্যাগ, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রেসিডেন্ট, ওথ প্রেসিডেন্ট, এটা তো হয়ে গেল। রেজিগনেশন লেটারও ইনি প্রেসিডেন্টের থ্রু দিয়ে পাবেন, এবং রিমুভ এখানে প্রেসিডেন্ট আমরা দেখতে পারবো। নেক্সট, এখানে ইনফরমেশন যে কোশ্চেনকে নিয়ে আমরা পড়বো, হুইচ শিডিউল, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ শিডিউল। পার্ট আলাদা হয়, শিডিউল আলাদা হয়। পার্ট বললে পার্ট হবে 9, এটা অনেক বাচ্চারা ভুল করে ফেলে। পার্ট বললে পার্ট হবে 9, বাট শিডিউল বলেছে পঞ্চায়েতের, ইটস 11 শিডিউল। তো শিডিউল 11 পার্ট 9, 243 থেকে 243-এর ও। 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম, আমাদের যে পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে তারা ইনডাইরেক্টলি নন ডাইরেক্টলি ইলেক্টেড, টেনিওর তাদের 5 বছর, মিনিমাম এখানে এজ থাকে 21 বছর। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-এর আন্ডারে এখানে পঞ্চায়েত এসছে। পঞ্চায়েতের এক্সটেনশন এখানে 1996-এ। গ্রামসভা প্রাইমারি বডি পঞ্চায়েতি রাজ সিস্টেমের জন্য, গ্রামসভা প্রাইমারি বডি পঞ্চায়েতি রাজ সিস্টেমের জন্য। নেক্সট হচ্ছে, হাউ মেনি নিউ আইটেমস were added to 12th schedule by 74th constitutional amendment act, কতগুলো নতুন আইটেম জোড়া হয়েছে এখানে জানতে চাওয়া হচ্ছে। তো 73 এবং 74-এ বেশ কিছু নিউ আইটেমস জোড়া হয়েছে, যেই আইটেমের দ্বারা নতুনভাবে রুল করা যায়, রুলিংটা শেখা যায়। সো এক্ষেত্রে 18 হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে জোড়া হয়েছে, 74-এর ক্ষেত্রে। হাউ মেনি মেম্বার্স ওয়ার অ্যাসাইন্ড ক্যাবিনেট মিশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ছিল? সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এখানে ক্যাবিনেট মিশনের ক্ষেত্রে 296 মেম্বার ছিল। নেক্সট, এখানে আমরা যদি দেখি এই সেগ্রিগেশনটা, টোটাল স্ট্রেংথ হচ্ছে গিয়ে 389, ব্রিটিশ ইন্ডিয়ার জন্য হচ্ছে 296, প্রিন্সলি স্টেটের জন্য 93, যার মধ্যে জেনারেল 210, মুসলিম 78, শিখ 4 এবং চিফ কমিশনার প্রভিন্স 4। এখান থেকে এই কোশ্চেনটা বারবার আসে, 389 টোটাল স্ট্রেংথ, 296 ব্রিটিশ ইন্ডিয়া। আমাদের কিন্তু পলিটির পুরো সামারাইজড নোট আছে, যেই নোটটি পড়লে তার বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। এবং দেখো, প্র্যাকটিসের মাধ্যমে তো নিজেদেরকে পারফেক্ট করা যায়, বাট ওই যে বেস নোটটা, সেই বেস নোটটা থাকলে তোমাদের আর কিছু লাগবে না। ওখানে সমস্ত দরকারি ইনফরমেশন যে কোনো এক্সামের জন্য যেটি দরকার সেই নোটটি আছে। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এগেইন, অথবা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ আ নন কংগ্রেস মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বলছে নন কংগ্রেস মেম্বার। তো নন কংগ্রেস মেম্বার কিন্তু বি.আর. আম্বেদকর ছিলেন। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিফারেন্ট আলাদা আলাদা কমিটি আছে, তো যার মধ্যে হয়তো এতদিনে তোমরা অনেকেই জানো যারা একটু পুরনো স্টুডেন্ট, যে ইউনিয়ন রিলেটেড সমস্ত
কিছুতে জওহরলাল নেহেরু থাকেন। ড্রাফটিং কমিটি BR আম্বেদকর। প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, প্রভিন্স নিয়ে যখন কথা হবে সেটা প্যাটেল। কেন? প্রভিন্সদেরকে একত্রিত করার উদ্দেশ্য কার ছিল? প্যাটেলের ছিল, তো এটা প্যাটেল। স্টিয়ারিং কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি, দিস ইজ রাজেন্দ্র প্রসাদ। দেখো স্টিয়ারিং, গাড়ি স্টিয়ারিং এবং কোনো প্রসেসকে মেনটেন করা, রাজেন্দ্র প্রসাদ আমাদের কে ছিলেন? প্রথম। তো এক্ষেত্রে আমরা যদি দেখি রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো রুলস অফ প্রসিডিওর কমিটি, স্টিয়ারিং কমিটি এখানে রাজেন্দ্র প্রসাদই করে থাকবেন। তারপরে স্টেটস কমিটি, এটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা অনেকে ভুল করে ফেলতে পারে, যেহেতু প্রভিন্স রিলেটেড প্যাটেল হবে, স্টেট আবার অন্য কেউ হয়ে যাবে না, জওহরলাল নেহেরু হচ্ছে স্টেট। এই যে ইনফরমেশন আমিও দিচ্ছি, আরও 10টা জায়গায় রয়েছে, ইটস ডাজন্ট ম্যাটারটা কি, এটা রিটেন করতে পারছো কি করে, এবং পরীক্ষাতে MCQ এলে কনফিউশন ছাড়া তুমি সার্কেল করতে পারছো কি না। সো এই জায়গা থেকে না একটু স্টাডিটা সিস্টেমেটিক দরকার। অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটি, ট্রাইবাল, এক্সক্লুডেড অ্যাফেয়ার্স, এটি হচ্ছে সর্দার প্যাটেল। তো দ্য টার্ম উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই তাহলে নামের মধ্যে থেকেই বলে দিলাম, কিছুদিন আগেই বলেছিলাম যে যাদের এখনো পর্যন্ত প্রিয়াম্বল মুখস্থ হয়নি, প্লিজ মুখস্থ করো প্রিয়াম্বল মুখস্থ না করলে হবে না। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্টেট লেজিসলেচার্স ইলেক্ট দি, স্টেট লেজিসলেচার এখানে ইলেক্ট করে কাকে? তো এখানে যে কোশ্চেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, স্টেট লেজিসলেচার ইলেক্ট দি, অপশন ওয়াইজ আমার মেম্বার অফ রাজ্যসভা হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট কোন আর্টিকেলে মেনশন আছে? আর্টিকেল 338-এ শিডিউল কাস্টকে মেনশন আছে, এবং এটি অবশ্যই 338 অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছুর প্রেসিডেন্টই করে, এটিও প্রেসিডেন্টই করবে। লোকসভা সেক্রেটারিয়েট কামস আন্ডার দি ডাইরেক্ট সুপারভিশন অফ, এই কোশ্চেনটা আমাদের হয়ে গেছিল, স্পিকার অফ লোকসভা। নেক্সট হচ্ছে আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টেড ফান্ডামেন্টাল রাইট টু দি সিটিজেন, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট। এবার দেখো ফান্ডামেন্টাল রাইট, এখানে যে অপশনসগুলো আমি দেখতে পাচ্ছি সেই অপশনের বেসিসে আমাদেরকে উত্তর করতে হবে। ন্যাচারালি আমরা কি জানি 12 থেকে 35, রাইট, 12 থেকে 35 এটা জানো। এবার দেখো এখানে 12-13টা মেনশন নেই, তাহলে কি করব আমি? তাহলে অপশন নাম্বার 1টাকেই চুজ করব, 14 থেকে 35 যেটি মেনশন করা রয়েছে। নেক্সট হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্ট বাই দি ইলেকটোরাল কলেজ কনসিস্টিং মেম্বার অফ, এটা তো প্রচুর ভুল হয়ে যায় সবার, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের। তো এখানে খেয়াল করবে ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি টোটালি পার্লামেন্টের সাথে কানেক্টেড, আর কিছু না। ভাইস প্রেসিডেন্ট টোটালি পার্লামেন্টের সাথে কানেক্টেড, সেটা নমিনেটেড হোক বা ইলেক্টেড হোক, তাতে কনফিউশনে আসবে না, নমিনেটেড হোক বা ইলেক্টেড হোক। সো ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দি বোথ দি হাউসেস অফ দি পার্লামেন্ট, এই পয়েন্টটিকে খেয়াল রেখো। নেক্সট হচ্ছে দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বিকামিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হওয়ার জন্য এখানে মিনিমাম এজ কত হওয়া উচিত? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হওয়ার জন্য যে মিনিমাম এজ সেটি 25 বছর হওয়া উচিত। আন্ডার আর্টিকেল 368 পার্লামেন্ট হ্যাজ নো পাওয়ার টু রিপিল ফান্ডামেন্টাল রাইট বিকজ দিজ আর, 368-এ পার্লামেন্টের কাছে কোনো পাওয়ার নেই ফান্ডামেন্টাল রাইটকে এখানে সরিয়ে দেওয়ার, রিপিল করে দেওয়ার, বিকজ দে আর পার্ট অফ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু কেশবানন্দা ভারতী কেস 1973. Which of the following funds can be used by the government of India in case of emergency or calamities? ইমার্জেন্সির জন্য কন্টিনজেন্সি ফান্ড ইউজ করা হয়। নর্মালি যেই ফান্ড থেকে টাকা দেওয়া হয় কোনো মিনিস্টারদের মাইনা দেওয়ার জন্য বা খরচা চালানোর জন্য, সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। বাট এই যে কন্টিনজেন্সি ফান্ড, এই কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেই ফান্ড থেকে ইমার্জেন্সি, দেখো টার্মের মধ্যেই রয়েছে কন্টিনজেন্সি, ইমার্জেন্সি। তো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এই যে 2005-এ একটা ডেটা ইম্পর্টেন্ট, এই 50 কোটি এখানে রাখা হতো, তার পরবর্তী টাইমে এটা 500 কোটি করা হয়েছে, 50 কোটিটা। নেক্সট হচ্ছে হু ইজ এম্পাওয়ার্ড ফর ইম্পোজিশন রিয়েলাইজেশন অফ কালেকটিভ ফাইন আন্ডার SC/ST প্রিভেনশন অ্যাক্ট। সো আন্ডার SC/ST প্রিভেনশন অ্যাক্টের এখানে রয়েছে যেটি হু ইজ এম্পাওয়ার্ড, কিসের বলছে? কালেকটিভ ফাইন আন্ডার SC/ST প্রিভেনশন অ্যাক্ট, ফাইন কালেক্ট করার রাইট এখানে রয়েছে স্টেট গভর্নমেন্টের। নেক্সট হচ্ছে হুইচ আর্টিকেল স্টেটস অ্যাবাউট দি কন্ট্রোল অফ ইউনিয়ন ওভার দি অ্যাডমিনিস্ট্রেটিভ অফ শিডিউল এরিয়া অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি শিডিউল ট্রাইব। তো কোন আর্টিকেল এখানে ইউনিয়নের কন্ট্রোলকে রিপ্রেজেন্ট করছে শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবের ওয়েলফেয়ারের রেসপেক্টে? সো এক্ষেত্রে আর্টিকেলটি আমাদের হচ্ছে 339। দেখো আর্টিকেল এত সহজে হয় না, বারবার পড়তে প্র্যাকটিস করতে হয়ে যায়।
which fundamental right of the constitution safeguards one right to marry to person of one's choice? নিজের পছন্দের মানুষকে বিয়ে করবে কিসের রেসপেক্টে? অবশ্যই রাইট টু ফ্রিডমের রেসপেক্টে। which house is better placed with regard control over executive? এক্সিকিউটিভকে এখানে বেটার কে কন্ট্রোল করতে পারে, কোন হাউস এক্সিকিউটিভকে বেশি কন্ট্রোল করতে পারে? খুবই স্বাভাবিকভাবে ইকুয়াল রাইট তো নেই, কারণ অপোজিশন পার্টি কোথা থেকে করবে? তো যেই পার্টি জিতে থাকবে, মেজরিটি থাকবে, সে করবে। সো আনসার ইজ লোকসভা। ইফ দ্য গভর্নর ডাইজ হু উইল বি দি অ্যাক্টিং গভর্নর? গভর্নর মারা গেলে তারপরে চিফ জাস্টিস অফ আ স্টেট অ্যাক্টিং গভর্নর হয়ে যাবে ম্যাক্সিমাম 6 মাসের জন্য। who has to resign when no confidence motion is passed in Lok Sabha? no confidence motion যদি এখানে পাস করানো হয় তাহলে প্রথমত গভর্নমেন্টটা পড়ে যাবে, ইট মিনস কাউন্সিল অফ মিনিস্টার এখানে রিজাইন করে যাবে। নেক্সট, হু ডিসাইড দি অ্যাডমিসিবিলিটি অফ দি কোশ্চেন ইন লোকসভা? মানে কোনো একটা কোশ্চেনকে অ্যাপ্রুভাল দেওয়া হবে কি হবে না, সেটা নিয়ে ডিসকাশন হবে কি হবে না, এই যে অ্যাডমিসিবিলিটিটা কে করে? অবশ্যই এটি কে করে? স্পিকার করে। who among the following has power to promulgate the ordinance? ordinance রয়েছে, মেকিং পাওয়ার রয়েছে 1 2 3 প্রেসিডেন্ট, 2 1 3 গভর্নর। তো এখানে প্রেসিডেন্ট অপশানে আছে, তাহলে আমাদের প্রেসিডেন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে হাউ মেনি সেশনস অফ দি লোকসভা আর নর্মালি হেল্ড ইন আ ইয়ার? লোকসভাতে ন্যাচারালি, নর্মালি বলেছে কটা সেশন হয়? সো এক্ষেত্রে অবশ্যই 3টে সেশন হয়, বাজেট, মনসুন অ্যান্ড উইন্টার। নেক্সট হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড ফার্স্ট ইলেক্টেড পার্লামেন্ট উইথ 2 হাউসেস কাম ইনটু বিইং ইন ইন্ডিয়া? প্রথম এখানে ইলেক্টেড পার্লামেন্ট আমরা পেয়েছি কোন সালে? তো 1952। হু অ্যাপয়েন্টস দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন এখানে ক্যাককে। নেক্সট হচ্ছে উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিফাইন নেম অ্যান্ড ইউনিয়ন টেরিটরি? নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া, তো আর্টিকেল 1 এখানে ডিসকাস করে কনস্টিটিউশনের ইউনিয়ন টেরিটরি এবং স্টেটকে নিয়ে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফিচার নয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু পার্লামেন্ট সভারেন নয়, দিস ইজ নট দি ফিচার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দি স্টেট লিস্ট? স্টেট লিস্টে কোনটা নেই? স্টেট লিস্টে তো খুব ভালো করে মাথায় রাখবে, স্টেট লিস্টে আমাদের প্রিজন মানে শাস্তিযোগ্য যাবতীয় যা কিছু না সেটা স্টেট লিস্টে থাকে। তাহলে পুলিশ, প্রিজন, ল অ্যান্ড অর্ডার থাকে, তাহলে কে নেই? ক্রিমিনাল প্রসিডিওর কোড নেই। হু অ্যামাং দ্য ফলোয়িং হোল্ড ইজ অফিস অ্যাট দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের প্লেজারে কে থাকে? খুবই স্বাভাবিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের প্লেজারে কে থাকে। তো এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, একটা লেখা রয়েছে অ্যাটর্নি জেনারেল আর একটা রয়েছে ক্যাগ। ক্যাগ কি? এখানে প্রেসিডেন্টের ক্যাগ তো অ্যাপয়েন্টেড হয় প্রেসিডেন্টের অ্যাডভাইসে, সেটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? প্রেসিডেন্ট এখানে ক্যাগকে অ্যাপয়েন্ট করে থাকেন। এবার ক্যাগ প্লেজারে কি থাকেন? প্লেজার অফ দি প্রেসিডেন্টের কি থাকেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হি ডাজন্ট হোল্ড হিজ অফিস এখানে টিল দ্য প্লেজার অফ দি প্রেসিডেন্ট। সো এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ক্যাগ যিনি রয়েছেন তিনি প্রেসিডেন্টের প্লেজারে থাকেন না। উত্তর তাহলে হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট দি অথরিটি ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি এখানে অথরিটি নন, কিসের জন্য? ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ চেয়ারম্যান অফ দি পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এখানে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করেন, বাট রিমুভাল যদি করতে হয় তখন কিন্তু আবার প্রেসিডেন্টকেই দরকার পড়ে। নেক্সট হচ্ছে হু আর অল ইনক্লুডেড ইন দি ইলেকশন কমিশন মেম্বার? কারা এখানে ইলেকশন কমিশনের মেম্বারে ইনক্লুডেড? কাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট এখানে দিচ্ছি? সো এখানে একজন আর এদিকে দুজন, মানে একজন চিফ ইলেকশন কমিশনার এবং 2 ইলেকশন কমিশনার। উপরে কোশ্চেনে করলাম যেটি 1989-এ চেঞ্জ হয়েছে। নেক্সট এখানে ইট ইজ পসিবল টু রিমুভ ইলেকশন কমিশন বাই? ইলেকশন কমিশনকে রিমুভ করা পসিবল অবশ্যই প্রেসিডেন্টের দ্বারা অন দি রেকমেন্ডেশন অফ চিফ ইলেকশন কমিশনার। প্রেসিডেন্ট রুল ইন স্টেট মিনস? প্রেসিডেন্টের যে রুল সেটা স্টেট মানে এখানে যে চলবে, তার মানে সেই মোমেন্টে প্রেসিডেন্টের যিনি রিপ্রেজেন্টেটিভ দ্যাট ইজ গভর্নর তিনি কী করবেন? স্টেটকে রুল করবেন। তাহলে দ্য গভর্নর অফ দি স্টেট হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সুকুমার সেন। নেক্সট কোশ্চেন আমাদের যদি দেখি, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট? ইউনিটারি বলেছে কিন্তু, হ্যাঁ। তো ইউনিটারিতে এখানে অনলি শ্রীলঙ্কা, বেলজিয়াম কিন্তু নয়, অনলি শ্রীলঙ্কা।
দ্য ফার্স্ট উইমেন গভর্নর অফ আ স্টেট অফ ফ্রি ইন্ডিয়া, প্রথম উইমেন গভর্নরের নাম হচ্ছে সরোজিনী নাইডু। হুইচ টাইপ অফ পার্টি সিস্টেম ইভলভড ইন ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে কিন্তু অনেক পার্টি আছে, সো ইটস মাল্টি পার্টি। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যান্ডেটস প্রেজেন্টিং আ স্টেটমেন্ট অফ এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট ফর ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে সিম্পল কথা এখানে বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করছে, তো 110-এ মানি বিল, 112-তে বাজেট। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাপয়েন্ট স্পিকার প্রো টেম অফ দি লোকসভা, স্পিকার প্রো টেমকে কে অ্যাপয়েন্ট করে, তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পিকার প্রো টেমকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন প্রেসিডেন্ট, স্পিকার কিন্তু নয়। তো প্রেসিডেন্টের যে আর্টিকেলগুলো আছে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি আর্টিকেল, প্রেসিডেন্ট ইটসেলফ 52-তে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওথ 60-তে, আর প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এখানে 61। ওথ অফ প্রেসিডেন্ট কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারা নেওয়া হয়, ওনার এজ মিনিমাম 35 বছর হতে উচিত, এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে তার রেজিগনেশন দিয়ে দেন, এটা ইম্পর্টেন্ট। এবং আমাদের আজকে লাস্ট কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট দ্য গভর্নর অফ আ স্টেট আফটার কনসাল্টিং, প্রেসিডেন্ট অবশ্যই গভর্নরকে এখানে যাকে রয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট এখানে দেবেন আফটার কনসাল্টিং উইথ দি গভর্নর, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন দ্য গভর্নর অফ আ স্টেট আফটার কনসাল্টিং। এবার দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিকে দেখে তোমাদের কি মনে হচ্ছে, তো কোশ্চেনটিকে দেখো, অপশনসগুলো দেখো, অপশনগুলোকে দেখে মনে হচ্ছে কি হতে পারে ভাবো। সো এখানে পয়েন্ট অফ ইনস্ট্যান্স অফ টাইমে মনে হবে যে স্টেটের গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট করছে, তাহলে কি চিফ মিনিস্টারের সাথে কানেকশন করবে, বাট উত্তরটা ভুল হয়ে যাবে, আনসার হবে প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে গভর্নর অফ আ স্টেটকে আফটার কনসাল্টিং দি প্রাইম মিনিস্টার। ওকে, তো এখানে প্রাইম মিনিস্টার যিনি কিনা হেড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার এখানে পোর্টফোলিও মিনিস্টারদেরকে অ্যাসাইন করে থাকেন। তারপরে নিউক্লিয়ার কমান্ড অথরিটি, নীতি আয়োগ, অ্যাপয়েন্টমেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা ক্যাবিনেট কমিটি, সমস্ত জায়গায় প্রাইম মিনিস্টার হচ্ছে হেড। তিনি চিফ অ্যাডভাইজার, প্রেসিডেন্টের লিডার অফ দ্য হাউস, তিনি পার্লামেন্ট এবং ক্যাবিনেটের চ্যানেল এবং রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 75, এটি মেনশন করা রয়েছে। সো তোমাদের যে আলাদা আলাদা রিসোর্সেসগুলো কথা বলছিলাম ইন্ডিয়ান পলিটির, আলাদা আলাদা এক্সামের ডিফারেন্ট আলাদা আলাদা রিসোর্সেস রয়েছে, তোমরা যদি মনে করো আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারো অথবা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, টেক কেয়ার।